জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবাইরের দাফন সম্পন্ন, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহ্বান সৈয়দ আশরাফের। ঢাকা উত্তর কর্পোরেশনের 21 নম্বর ওয়ার্ড বাড্ডা মেরুল সহ বিভিন্ন এলাকায় শীতকালেও কর্দমাক্ত রাস্তা, থাকে না গ্যাস, নেই খেলার মাঠ। আসসালামু আলাইকুম, পারভিন মিতু আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 1টার 21 সংবাদে। মিশন গ্রুপ, দেশ গড়ার অংশীদার। সুস্থ শিশু, সুন্দর হাসি। দর্শক, শেয়ার বাজারের এই মুহূর্তের খবর জানাতে আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা ও চিটাগাং স্টক এক্সচেঞ্জে। ডিএসসিতে আছেন হিরোজুম্মান এবং সিএসসিতে আছেন রহমান রণ। ধন্যবাদ মিতু। জানিয়ে দিচ্ছি ঢাকা শেয়ার বাজারের প্রথম 2 ঘন্টা পরের খবরাখবর। ঢাকা শেয়ার বাজারে টানা চতুর্থ দিনের মতো নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। টানা 3 কার্যদিবসে নিম্নমুখী প্রবণতার কারণে আমরা দেখেছি সূচক কমেছে 230 পয়েন্টের মতো। এখনো পর্যন্ত সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে টানা চতুর্থ কার্যদিবসের মতো। এখন পর্যন্ত বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম কমেছে লেনদেনের পরিমাণ এবং কমেছে সূচকের পরিমাণ। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র 34টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, 200টি কোম্পানির দর হারিয়েছে। এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে 17টি কোম্পানি শেয়ারের দাম। এখন পর্যন্ত ডিএসসি জেনারেল ইন্ডেক্স 48.08 পয়েন্ট কমে দাঁড়িয়েছে সর্বশেষ 5205 পয়েন্টে। ডিএসসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্স এখন পর্যন্ত 40.53 পয়েন্টের মতো কমেছে, সর্বশেষ দাঁড়িয়েছে 4344.02 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 198 কোটি 18 লক্ষ টাকার কিছুটা বেশি। আমরা জানি গতকাল লেনদেন হয়েছে 538 কোটি টাকা, এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছে 615 কোটি টাকা। প্রথম 2 ঘন্টা পর এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় 200 কোটি টাকা, অর্থাৎ এক্ষেত্রে বলা যেতে পারে লেনদেনের পরিমাণও অনেকখানি কম আজ ঢাকা শেয়ার বাজারে। তাছাড়া এখন পর্যন্ত যে সকল কোম্পানিগুলো সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে তাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, দ্বিতীয় অবস্থানে গ্রামীণ ফোন, তৃতীয় অবস্থানে বেক্সিমকো লিমিটেড, চতুর্থ অবস্থানে আরএম স্পিনিং মিলস, পঞ্চম অবস্থানে রয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ, ষষ্ঠ অবস্থানে রয়েছে কেয়া কসমেটিক্স, সপ্তম অবস্থানে আফতাব অটোমোবাইল, অষ্টম অবস্থানে হচ্ছে বিকন ফার্মা, সর্বশেষ নবম এবং দশম অবস্থানে যথাক্রমে এমআই সিমেন্ট এবং পিপলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। তাছাড়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিচ্ছি। আজ এখন পর্যন্ত 3টি কোম্পানির উদ্যোক্তা পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। সিটি ব্যাংকের পরিচালক রাজিবুল হক চৌধুরী 2 লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। বর্তমানে তার কাছে 18,88,420টি শেয়ার রয়েছে। তাছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালক মোহাম্মদ আব্দুল মালিক 1 লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। বর্তমানে তার কাছে 31,72,360টি শেয়ার রয়েছে। গ্রিন ডেল্টার পরিচালক ইকবাল খান 31,000 শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। বর্তমানে তার কাছে 3,74,220টি শেয়ার রয়েছে। তো এই ছিল আমাদের ঢাকা শেয়ার বাজারে আজ এখন পর্যন্ত 2 ঘন্টা পরের খবরাখবর। চট্টগ্রাম শেয়ার বাজার খবরাখবর জানার জন্য আপনাদের নিয়ে যাচ্ছে সিএসএস স্টুডিওতে। এখানে রয়েছেন রহমান রণ। হিরো, আপনাকে ধন্যবাদ। দিনের শুরুর ঊর্ধ্বমুখী প্রবণতা কিন্তু এখনো দেখা যাচ্ছে না। আমরা দেখেছি যে আধা ঘন্টা পর্যন্ত কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল এবং এরপর থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা একটি নেগেটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি এবং সবগুলো ইন্ডেক্সকে আমরা কিন্তু নেগেটিভ অবস্থান করতে দেখছি। সিএসসি 30 ইন্ডেক্স এটি 108 পয়েন্ট কমে গিয়ে এখন অবস্থান করছে 13,618 পয়েন্টে। সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি এই ইন্ডেক্সটি 92 পয়েন্ট কমে গিয়ে এখন অবস্থান করছে 9,540 পয়েন্টে এবং একইভাবে সিএসসি অল শেয়ার প্রাইস এই ইন্ডেক্সটি 140 পয়েন্ট কমে গিয়ে এখন অবস্থান করছে 14,824 পয়েন্টে। লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 20 কোটি টাকার কিছু বেশি এবং এই মুহূর্তে কিন্তু ডিক্লাইনের সংখ্যা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে 129টি দর কমেছে, বেড়েছে মাত্র 16টির। আর অপরিবর্তিত রয়েছে 23টি কোম্পানির শেয়ারের দর। টপ টেডে উঠে আসা কোম্পানিগুলোর অবস্থান জানিয়ে দিচ্ছি। টপ টেডের প্রথম অবস্থান আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ ফোন, দ্বিতীয় অবস্থান ইউনাইটেড এয়ার, তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, চতুর্থ অবস্থানে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, পঞ্চম অবস্থানে আমরা দেখতে পাচ্ছি আফতাব অটোকে, ষষ্ঠ অবস্থানে রয়েছে বেক্সিমকো, সপ্তম অবস্থানে বিকন ফার্মা, সিটি ব্যাংক রয়েছে অষ্টম অবস্থানে, নবম এবং দশম অবস্থানে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে। তো এই ছিল চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এখন ফিরছি 21 মূল খবরে। হিরো এবং রণ, আপনাদের ধন্যবাদ। দর্শক, শেয়ার বাজারের এই মুহূর্তের খবর জানলেন, এবার অন্যান্য প্রসঙ্গ। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
1972 সালের এই দিনে পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে স্বাধীন স্বদেশে ফিরে আসেন তিনি। দিবসটি উপলক্ষে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফ আবারও বিরোধী দলকে সংসদে ফিরে এসে আগামী জাতীয় নির্বাচন নিয়ে তাদের প্রস্তাবনা জানানোর আহ্বান জানান। তানভীর খন্দকারের রিপোর্ট। 1971 সালের 25শে মার্চ কালো রাতে পাকিস্তানের সামরিক জান্তা বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। মুক্তিযুদ্ধের 9 মাস পাকিস্তানের বন্দিশালায় মৃত্যুর প্রহর গুণে স্বাধীন স্বদেশে ফিরে আসেন তিনি। মঙ্গলবার সকাল 7টায় প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে, পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা শেখ হাসিনা। এরপরে মন্ত্রী পরিষদের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। মন্ত্রীদের পরে শ্রদ্ধা জানান দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। এ সময় দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, 10ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই বাঙালির বিজয় সম্পূর্ণ হয়। এই আজকের দিনে বঙ্গবন্ধু সুস্থ শরীরে পাকিস্তান কারাগার থেকে দেশে ফিরে এসে স্বাধীনতাকে এবং বিজয়কে সম্পূর্ণ করে তুলেছিলেন। সৈয়দ আশরাফ নতুন বছরে বিরোধী দলকে সংসদে এসে তাদের প্রস্তাবনা উত্থাপনের আহ্বানও জানান। লং মার্চে করুন, জনসভায় করুন, যা কিছুই করুন, শান্তিপূর্ণভাবে সেটা করা। প্রধান বিরোধী দল তাদের যে প্রস্তাবগুলি সে সংসদের সামনে উত্থাপন করবে। সংবিধান যদি পরিবর্তন করার প্রয়োজন হয়, নতুন যদি আইন করার প্রয়োজন হয়, নতুন আইন যদি সংশোধন করার প্রয়োজন, একমাত্র স্থান হলো আপনার সংসদ। বিএনপিকে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের কথাও বলেন তিনি। তানভীর খন্দকার, 21 টেলিভিশন, ঢাকা। সন্ত্রাসী হামলায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। বেলা 10:30টায় পটুয়াখালীর কলাপাড়া পৌর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এদিকে প্রগতিশীল ছাত্র ঐক্যজোটের ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন। এর আগে মদিনাবাগে নিজ বাড়িতে সকাল 9টায় প্রথম জানাজা এবং এতিমখানা জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার রাত 11:15টায় জুবায়েরের মরদেহ ঢাকা থেকে পটুয়াখালী পৌঁছে। এদিকে আজ বেলা 11টায় স্থানীয় সুশীল সমাজ জুবায়ের হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত তিন ছাত্রের বিচার সহ 5 দফা দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। প্রায় 1,500 শিক্ষার্থী সকাল থেকে এই বিক্ষোভ করছেন। নিয়ম হচ্ছে শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ানোর, কিন্তু গাজীপুরের শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে টাকা। ভর্তি ফির নামে নানাভাবে এই টাকা হাতে নিচ্ছে প্রধান শিক্ষিকা সহ একটি চক্র। শুধু তাই নয়, শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেওয়া সহ নানা কাজ করানোর অভিযোগও রয়েছে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। শৈশবে লেখাপড়া আনন্দময় হওয়ার কথা থাকলেও আনন্দ নেই শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। একে জরাজীর্ণ ভবন, তার উপর ভর্তি ফি নিয়ে জর্জরিত তারা। ভুক্তভোগী অভিভাবকরা জানালেন, ক্লাস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও টাকা নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে। আবার এসব শিশুদের দিয়ে স্কুল ও মাঠ পরিষ্কার করানো হয়। বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় স্কুল প্রাঙ্গণে চালু হয়েছে খতনা কেন্দ্র, এখানেও নেওয়া হয় টাকা। 400 টাকা দেবেন, আপনার মেয়েকে ভর্তি করবো। আমি টাকা নিয়ে আসছি, এগুলো নিয়ে আসছি। আমরা গরিব মানুষ, আমরা পেটে খাইতে ভাত খাই। পড়ানো পড়বা যদি আমরা যদি না পাই তো টাকা পয়সা লাগে, তার দিয়ে কি করবো? 100 টাকা দিলে ভর্তি করবো, রাতে ভর্তি করতো না। তবে প্রধান শিক্ষিকা অর্থ হাতিয়ে নেওয়ার কথা অস্বীকার করেন। আর ব্যবস্থাপনা কমিটির সভাপতি বললেন, এই বিষয়ে জানা থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যেত। না, আমরা কোনো টাকা নেই না। জানি না কে বা কাহারা এই অবজেকশন দিচ্ছে। আমরা যদি আমাদের কাছে অবহিত করতো, তাহলে হয়তো আমরা তাৎক্ষণিক এই ব্যবস্থাটা নিতাম। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবহার করা হচ্ছে, এটা জেনে আমি অত্যন্ত মর্মাহত। এটা কোনো মতেই করা সম্ভব না। আমি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেব। অবিলম্বে টাকা নেওয়া বন্ধ না হলে স্কুল থেকে শিশুদের ঝরে যাওয়ার হার বাড়তে পারে, এমন আশঙ্কা অভিভাবকদের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অনিল চন্দ চঙ্গাকে অপহরণ করা হয়েছে। সকালে তাকে দেবতাছড়ি ব্রিজের কাছ থেকে অজ্ঞাত সন্ত্রাসীরা অপহরণ করে। স্থানীয়রা জানান, জেলা প্রশাসক কার্যালয় আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ যাওয়ার সময় তাকে অপহরণ করা হয়। এ ঘটনার পরপরই ছাত্রলীগ কর্মীরা আঞ্চলিক পরিষদ কার্যালয়ে হামলা করে। এ সময় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এদিকে অপহৃত অনিল চন্দ চঙ্গাকে উদ্ধারে মাঠে নেমেছে পুলিশ ও সেনাবাহিনী। 24 ঘন্টার মধ্যে তাকে উদ্ধার করা না হলে বৃহত্তর কর্মসূচির হুমকি দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ। ৭১-এর মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে 12তম সাক্ষী সংসদ সদস্য একেএম আব্দুল আওয়ালের জেরা চলছে। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হকের নেতৃত্বে 3 সদস্যের বিচারক প্যানেল রাষ্ট্রপক্ষের এই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। ট্রাইব্যুনালে কোন সংসদ সদস্যের এটাই প্রথম সাক্ষ্য দেয়া। এর আগে কেন্দ্রীয় কারাগার থেকে সাঈদীকে ট্রাইব্যুনালে আনা হয়। তার আইনজীবীরা এখন আব্দুল আওয়ালকে জেরা করছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 21 নম্বর ওয়ার্ডে শীতকালেও রাস্তাগুলো থাকে কর্দমাক্ত। থাকে না গ্যাস, নেই খেলার মাঠ, রয়েছে মাদকের সেবীদের দৌরাত্ম্য, বাড়ছে অপরাধ। এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে মাঠে নেমেছেন আসন্ন নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। রিপোর্ট করছেন মিরাজ মিজু। দক্ষিণ, মধ্য ও উত্তর বাড্ডা এবং পশ্চিম মেরুল, গোপীপাড়া, হোসেন মার্কেট, গোদারাঘাট ও আনন্দনগর এলাকা নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 21 নম্বর ওয়ার্ড। কর্দমাক্ত, ভাঙাচোরা আর খানাখন্দে ভরা রাস্তা দিয়ে চলাচল করতে হয় এলাকাবাসীদের। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি ছাড়াই বেশিরভাগ রাস্তাই হয়ে থাকে কর্দমাক্ত। থাকে না গ্যাস, নেই খেলার মাঠ, রয়েছে মাদকসেবীদের দৌরাত্ম্য, ফলে বাড়ছে অপরাধ প্রবণতা। গ্যাস তো নাই বললেই চলে, আমাদের খুব কষ্ট হইতেছে, খাওয়া দাওয়া সবই সমস্যা হয় আর কি। সকালে থাকে না, আসে 3টা বাজে, তাও ডিম ডিম করে আসে, অনেক সময় লাগে ভাত রান্না করতে। তলা বাজারের মোড় থেকে একদম মেন রোড পর্যন্ত এই রাস্তা এরকমই ভাঙাচোরা, আর পানি যদি বৃষ্টি হয় তাহলে পানি প্রায় 1 হাঁটু পরিমাণ হয়ে যায়। এরই মধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনকে ঘিরে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণা। সমস্যাগুলো সমাধানে তারা দিচ্ছেন আশ্বাস, প্রতিশ্রুতি। মাদকাসক্ত ছেলেদের, যুবকদেরকে ফিরিয়ে আনার জন্য সর্বপ্রথম একটা খেলার মাঠ করব, পাশাপাশি লেকগুলি সংস্কার করতে হবে যাতে পানিটা ওখানে নামতে পারে। এদিকে বিরোধী দলের প্রার্থীরাও নিজেদের মতো করে চালাচ্ছেন প্রচারণা। দল যদি নির্বাচনে যায় তো আমরা তো প্রস্তুত, এবং সাংগঠনিকভাবে এবং পাবলিক লেভেলে আমাদের একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে। দীর্ঘদিন যাবত ইলেকশন হবে হবে করে হচ্ছে না, কিন্তু আমাদের সাংগঠনিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। শুধু আমাদের অপেক্ষা, দল যদি আমাদের যেভাবে সাংগঠনিক নির্দেশ দেয় ওইভাবে, তাহলে আমরা ইনশাআল্লাহ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত আছি। দল মতের ঊর্ধ্বে উঠে প্রাধান্য পাবে সৎ ও যোগ্য ব্যক্তি, এমনই ইঙ্গিত দিলেন এলাকার ভোটাররা। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে 21 টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, বিশ্বখ্যাত সাংবাদিক সাইমন রিং বললেন, নতুনভাবে 21 যাত্রায় আন্দোলিত তিনি। সাইমন মনে করেন 21 ভেতরে যে শক্তি আছে তা তাকে এগিয়ে নিয়ে যাবে। আর 21 চেয়ারম্যান আব্দুল সালাম বললেন, 21 অধিকার টেলিস্ট্রলের জন্য তার সংগ্রাম কখনোই থামবে না। হারুন রশিদের রিপোর্ট। 1 দশক পর সাইমন এলেন তার প্রিয় 21 টেলিভিশনে। এই 21 টেলিভিশনই ছিল তার কর্মস্থল। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন একটি স্বপ্ন বিনির্মাণে। আপন ঘরে ফিরে তাই সাইমন আবেগ আপ্লুত। 21 টেলিভিশনের অনুষ্ঠান, খবর সহ নানা কাজ তিনি দেখেন মনোযোগ দিয়ে। 21 চেয়ারম্যানের কাছে জানতে চান 21 কেমন আছে, কেমন তার পথ চলা। এরপর 21 চেয়ারম্যান সাইমনকে সব বিভাগ ঘুরিয়ে দেখান, প্রশাসন, প্রোগ্রাম, ক্যামেরা, আর্কাইভ, স্টুডিও, সবকিছু। 21 নিউজ রুমে এসে সাইমন যেন আবার পুরনো দিনে ফিরে যান। 2000 সালের মার্চে 21 যাত্রা শুরু হয়। আর 2002 সালের আগস্টে 21 সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। তারপর বাতিল করা হয় সাইমনের ওয়ার্ক পারমিট। বড় বেদনা নিয়ে ছাড়েন বাংলাদেশ। Well, it's very good to be back here. For me, it's a little bit of a surprise to come here. Everything as much as it was when I left. It's very good to see that the building and the station is still working and working well.
And it's been a really interesting and personally quite emotional experience for me to come back. Because I have many happy memories of Écouché, of building the station and the newsroom and training all the journalists. So it's a very special moment for me to be back here. আদালতের রায় 2007 মার্চে একুশে আবার নতুন করে তার যাত্রা শুরু করে। একুশের এই নবযাত্রাও ভীষণ আন্দোলিত করে সাইমনকে। Many television stations in the market now, many new television stations, and it's good to see that many have taken the example of Écouché television. But it's good to see that Écouché television is still on air and still doing well. আর একুশের নবযাত্রার প্রাণপুরুষ আব্দুল সালাম জানান একুশের এগিয়ে যাওয়ার কথা। We are committed, we are trying hard according to expectation of people doing the program, and we are pro people. The thing is our concept is pro people. কিন্তু একুশে তার অধিকার টেরিস্ট্রিয়াল আজও পায়নি। I think our fight going is still going on, and the fight will end up to or until that we getting our right fully back. সাইমন রিং বিশ্বখ্যাত সাংবাদিক। একুশের কারিগরদের তিনি একজন। একুশের কোনো কষ্ট তাকে কষ্ট দেয়, একুশের আনন্দ তাকে আনন্দিত করে। 10 বছর পর তিনি বাংলাদেশে এসে তাই প্রথম জানতে চান কেমন আছে একুশে। বললেন তিনি যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, সব সময় একুশের সঙ্গেই আছেন। হারুনুর রশিদ, একুশে টেলিভিশন, ঢাকা। বন্ধ করে দেওয়ার পরও মাগুরার ইট ভাটাগুলোতে অবাধে চলছে ইট পোড়ানোর কাজ। প্রশাসনের কোনো নিষেধাজ্ঞায় মানছেন না ভাটা মালিকরা। উল্টো দিন দিন বেড়েই চলছে তাদের কার্যক্রম। এতে একদিকে হুমকির মুখে পড়ছে পরিবেশ, অন্যদিকে ক্ষুব্ধ হয়ে উঠছেন বৈধ ভাটা মালিকরা। মাগুরা প্রতিনিধি আবুল বাশার আকন্দ রিপোর্ট, জানাচ্ছেন রঞ্জক রিজভী। 1 বছর আগেও মাগুরায় মাত্র 11টি অবৈধ ইট ভাটা ছিল, কিন্তু এখন তা বেড়ে 3 গুণে দাঁড়িয়েছে। 33টি বৈধ ভাটার সঙ্গে তাল মিলিয়ে 35টি অবৈধ ভাটায় জোরে সোরে চলছে ইট পোড়ানোর কাজ। এর বিরূপ প্রভাব পড়ছে আশপাশের ফসলি জমি আর গাছপালার উপর। এজন্য প্রশাসনের দুর্নীতি আর নির্লিপ্ততাকেই দায়ী করলেন স্থানীয়রা। বন্ধ করে দিয়ে গেছে, মানে ছিটনি ফেলাইছে, ফেলা দিয়ে গেছে, আবার ছিটনি উঠেছে। অর্থের বিনিময়ে অবৈধ ভাটার অনুমতি ছাড়পত্র দিয়েছে, যার বিনিময়ে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি ভাটায় অভিযান চালানো হলেও থামানো যায়নি তাদের কার্যক্রম। ক্ষমতার জোরেই কাজ চালিয়ে যাচ্ছেন অবৈধ ভাটার মালিকরা। আমাদের নিজের ব্যক্তিগত ক্ষমতাই যে আমাকে 25,000 টাকা জরিমানা করি। এ নিয়ে প্রকৃত ভাটা মালিকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। তারা দুষলেন প্রশাসনের অসাধু কর্মকর্তাদের। চিমনির ভাটাগুলি রাজস্ব না দিয়েই তারা চালাই যাচ্ছে। তারা রাজস্ব না দেওয়ার কারণে উৎসাহিত হচ্ছে। এভাবে চলতে থাকলে একসময় দেখা যাচ্ছে যে এই চিমনির ভাটাগুলি যারা বৈধ ভাটা করে তারাও অবৈধ পন্থা অবলম্বন করার জন্য উৎসাহিত হবে। অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধে শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন স্থানীয় প্রশাসন। এইখানে আর কোনো ইট ভাটা অবৈধভাবে চলার সুযোগ নেই, তারা যেন অচিরেই বন্ধ করে। যদি তা না দেয় তাহলে আমরা পরবর্তীতে কঠিন অ্যাকশনে যাব। অবিলম্বে এই নিষেধাজ্ঞা কার্যকর করা না হলে প্রশাসনের স্বচ্ছতা যেমন প্রশ্নবিদ্ধ হবে, তেমনি আরও উৎসাহিত হয়ে উঠবে অবৈধ ভাটার ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। নাটোরে প্রায় 3 লাখ ভারতীয় রুপি উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গেল রাতে গোপন খবরের ভিত্তিতে শহরের বনবেল ঘড়িয়া বাইপাস এলাকায় রাজশাহী থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় একটি স্কুল ব্যাগের ভেতর থেকে 597টি ভারতীয় 500 রুপির নোট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আইওয়া অঙ্গরাজ্যের পর এবার নিউ হ্যাম্পশায়ারে মনোনয়ন লড়াইয়ে নেমেছেন 6 রিপাবলিকান প্রার্থী। নিউ হ্যাম্পশায়ারেও জনমত জরিপে এগিয়ে সাবেক ম্যাসাচুসেটস গভর্নর মিট রমনি। তবে শেষ মুহূর্তে তার জনপ্রিয়তা কিছুটা কমেছে। দ্বিতীয় অবস্থানের জন্য জন হ্যান্সম্যান লড়বেন রন পলের সঙ্গে। এর আগে গেল সপ্তাহে আইওয়া অঙ্গরাজ্যের প্রথম ভোট হয়। এতে রিক সান্তোরামকে হারিয়ে জয় পান রমনি। সব অঙ্গরাজ্যে ভোট শেষে আগস্টে রিপাবলিকান দলের সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রার্থীকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেওয়া হবে। আর তিনি নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন ডেমোক্রেট প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে।
ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের সঙ্গে দেখা করার পর এমন মন্তব্য করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিউগো চ্যাভেজ। দুদেশের মধ্যে দুটি চুক্তি সই হওয়ার পর রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট প্যালেসে যৌথ সংবাদ সম্মেলন করেন চ্যাভেজ ও আহমেদিনেজাদ। চ্যাভেজ বলেন, পশ্চিমারা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মিথ্যাচার করছে। তাদের কাছে পরমাণু বোমা আছে বলেও রসিকতা করেন এই দুই নেতা। আহমেদিনেজাদ বলেন, পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের ধারণা হাস্যকর। এদিকে ইরানে গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প শুরুর বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। খেলার খবরে ফুটবল। এবারও ফিফা ব্যালন ডি অর শিরোপা জিতলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এ নিয়ে টানা 3 বার শিরোপা জিতলেন এই স্ট্রাইকার। এর আগে 3 বারের শিরোপা জিতেছেন ব্রাজিলের রোনালদো ও ফ্রান্সের জিনেদিন জিদান। সোমবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হয় 2011 সালের ব্যালন ডি অর এর নাম। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো ও নিজ ক্লাব বার্সেলোনার জাভি হার্নান্দেজকে হারিয়ে ব্যালন ডি অর শিরোপা জিতেন লিওনেল মেসি। মহিলা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বিশ্বকাপ জয়ী জাপান মহিলা ফুটবল দলের অধিনায়ক হোমারে সাওয়া। এছাড়া বার্সেলোনার পোপ গার্দিওলা বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন। দর্শক, শেষ করছি দুপুর 1টার 21 সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবাইরের দাফন সম্পন্ন, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহ্বান সৈয়দ আশরাফের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 21 নম্বর ওয়ার্ড বাড্ডা মেরুল সহ বিভিন্ন এলাকার শীতকালেও কর্দমাক্ত রাস্তা, থাকে না গ্যাস, নেই খেলার মাঠ। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যেকোনো মোবাইল থেকে ডায়াল করুন 2024 নম্বরে আর লগ অন করুন www.21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া 21 যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে ফেসবুক ও টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।